সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেমিস স্কুলের আজকের লাইভ ক্লাসটাতে। আমাদের আজকের লাইভ ক্লাসটা কিন্তু এইচএসসি অ্যাডমিশনের ম্যাথ ফার্স্ট পেপারের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিকস, যেটা হচ্ছে সরল রেখা। তার উপর আমরা আজকের ক্লাসে চ্যাপ্টার ওয়াইজ অনেকগুলো অঙ্ক করব, শর্টকাট দেখব। সুতরাং ঝটপট করে খাতা কলম নিয়ে বসে যাও এবং অবশ্যই তোমাদের যে ফ্রেন্ডস আছে, তোমাদের যে ক্লাসমেটস আছে, অন্য বন্ধুরা আছে, তাদের কাছে শেয়ার করে কমেন্টে তাদেরকে ট্যাগ করে জানিয়ে দাও আমাদের এই ক্লাসটির কথা। তো আসো দেরি না করে আস্তে আস্তে শুরু করি আমরা। ওকে, তো দেখো আমরা আজকে যে পার্টটা করছি সেটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারের অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অ্যাডমিশন টেস্টে তুমি সেটা ভার্সিটি হোক, সেটা আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হোক, সব জায়গাতে অনেক বেশি আসা একটা টপিকস সরল রেখার উপর। তো আমরা প্রথমে শুরু করব হচ্ছে স্থানাঙ্ক দিয়ে। ঠিক আছে, তোমরা কিন্তু যে কোনো বই ফলো করতে পারো, এসইউ আহমেদ বলো, কেতাবুদ্দিন স্যার বলো, বা যে কোনো বই ফলো করলেই কিন্তু এটার জন্য এনাফ। ওকে, তো আসো আমরা টেকনিকগুলো আস্তে আস্তে দেখা শুরু করি। তো খেয়াল করো, সরল রেখার প্রথম যে পার্টটা আমরা আজকে দেখব সেটা হচ্ছে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কে কিছু কনভার্সন। ওকে, তো প্রথম পার্টে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের কনভার্সনের জন্য আমি তোমাদের দুটো জিনিস একটু বলে দিই, যে নর্মালি এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এবং সেক্ষেত্রে আমরা ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স নর্মালি পেয়ে থাকি। ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। আর এখান থেকে আমরা আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। খেয়াল রাখবা, এখানে নর্মালি আমরা এক্স ওয়াই দিয়ে কার্তেশীয় স্থানাঙ্ককে বুঝিয়ে থাকি, এবং এক্স ওয়াইয়ের মধ্যে কিন্তু এক্সের একটা নাম হচ্ছে ভুজ এবং ওয়াইয়ের আরেকটা নাম হচ্ছে কোটি, অর্থাৎ এক্স ওয়াইকে কিন্তু ভুজকোটিও বলা হয়ে থাকে। সো এক্স ওয়াই হচ্ছে ভুজকোটি, যেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। আরেকটা জিনিস মনে রাখা লাগবে, সেটা হচ্ছে তোমার আর থিটা। এই আর থিটা কিন্তু আসলে পোলার স্থানাঙ্ক। তো সুতরাং আমাদের অ্যাডমিশনে যদি আসে যে কোনটা কোন ধরনের স্থানাঙ্ক, আমাদের যেন ভুল না হয়। এক্স ওয়াই দেওয়া থাকলে, তো ডিজিট দেওয়া থাকলে, তা অবশ্যই হবে হচ্ছে তোমার কার্তেশীয় স্থানাঙ্ক। আর যদি আর থিটা দেওয়া থাকে, তা কিন্তু অবশ্যই পোলার স্থানাঙ্ক নির্দেশ করবে। ওকে, চলে আসো, দেখো আর এর ভ্যালুটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, আর ট্যান থিটা ইকুয়াল টু রুট ওভার ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এখানে একটা জিনিস একটু মনে রাখা লাগবে, সেটা হচ্ছে যে এই যে থিটার ভ্যালুটা, এখানে মনে রাখা লাগবে যে থিটা এর মান বিন্দুর উপর নির্ভর করে। কিসের উপর? বিন্দুর উপর নির্ভরশীল। থিটার মান বিন্দুর উপর নির্ভরশীল। ধরে নাও যে আমরা একটা বিন্দু নিচ্ছি, সেই বিন্দুটা হচ্ছে 1 মাইনাস রুট 3। তাহলে 1 মাইনাস রুট 3 এই বিন্দুটা আসলে কোন কোয়াড্রেন্টে পড়বে? খেয়াল করি আমরা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ও হচ্ছে মূল বিন্দু। 1 মাইনাস রুট 3 এই বিন্দুটা কিন্তু আসলে আমার চতুর্থ কোয়াড্রেন্টে থাকবে। সুতরাং যখনই আমরা এই অঙ্কটা করব, আমাদের জন্য থিটার ভ্যালুটাকেও কিন্তু চতুর্থ কোয়াড্রেন্টেই ফেলা লাগবে। তো এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে বিন্দু যে ঘরে থিটা সেই ঘরে। তো বন্ধুরা, আমরা এখন আসলে এই অঙ্কটা দিয়ে শুরু করব ক্লাসটা। সেটা হচ্ছে 1 আর মাইনাস রুট 3 এই বিন্দুটার যেটা কার্তেশীয় স্থানাঙ্কে দেওয়া আছে, সেটাতে আমরা পোলার স্থানাঙ্কে কনভার্ট করব। তো দেখো আমরা আসলে কি লিখব। তো কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কের কনভার্সনে দেখো, আমাদের প্রথম যে ম্যাথটা দিয়ে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে 1 মাইনাস রুট 3। তো খেয়াল করো, 1 আর সাথে হচ্ছে মাইনাস রুট 3, এবং অলরেডি আমরা দেখলাম যে বিন্দুটা আসলে কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে। আচ্ছা, তো বিন্দুটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে থাকে, আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি যে ধরি 1 হচ্ছে আমার এক্স, তাহলে 1 ইকুয়াল টু আর কস থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু আর সাইন থিটা। ওকে, তাহলে এটাকে নাম্বার দিলাম 1, এটাকে নাম্বার দিলাম 2। সো 1 আর 2 এই দুটাকে বর্গ করে যোগ করে ফেলি, তাহলে আমার কত আসবে? এখানে 4 ইকুয়াল টু আর স্কোয়ার, দ্যাট উইল বি আর এর মান 2। তো দেখি আমরা কিন্তু আর পেয়ে গিয়েছি। সুতরাং আমাদের আরেকটা হেডেক হচ্ছে থিটাটা বের করা। তো এটার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে 2কে 1 দিয়ে ভাগ করা। তো 2 ভাগ 1 যদি আমরা করি, তো দেখো আমরা কি পাচ্ছি? 2কে 1 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি ট্যান থিটা ইকুয়াল টু
-√3। দেখো 2কে 1 দিয়ে ভাগ করলে আর কাটাকাটি চলে যাবে, -√3/1 এটা কত হবে -√3। তো tan থিটা √3 এর ভ্যালু কত? √3 এর ভ্যালু হচ্ছে tan 60 ডিগ্রি। কত? tan 60। তো দেখো এখানে আমরা দেখছি যে 1 আর -√3 বিন্দুটা আসলে ফোর্থ কোয়াড্রেন্টে। সো এনিহাউ আমাদের কাজ হবে এটাকে ফোর্থ কোয়াড্রেন্টে শিফট করা। তো কীভাবে শিফট করব আমরা? 90 × 4 - 60। খেয়াল করো এখানে 90 × 4 - 60 যদি আমরা লিখি, এটা কিন্তু দেখো প্রথম কোয়াড্রেন্ট, দ্বিতীয় কোয়াড্রেন্ট, তৃতীয় কোয়াড্রেন্ট, চতুর্থ কোয়াড্রেন্টে চলে আসে, এবং মাইনাস থাকলে যে কোয়াড্রেন্টে মানে সামনের কোয়াড্রেন্টে আর আমাদের যাওয়া লাগবে না। মাইনাস থাকলে কি, যে কোয়াড্রেন্টে তুমি আসছো সেই কোয়াড্রেন্টই থাকা লাগে, প্লাস থাকলে সামনের কোয়াড্রেন্ট, আর মাইনাস থাকলে ওই কোয়াড্রেন্টই আসলে থাকা লাগে। তো 90 × 4 - 60, সো থিটার মান কত হবে? 4 নং 36, 360 থেকে 60 বিয়োগ করলে 300 ডিগ্রি। ওকে, সো আমরা 1 - √3 এটার পোলার স্থানাঙ্ক কত পাচ্ছি? এটার পোলার স্থানাঙ্ক আমরা পাচ্ছি হচ্ছে আর এর মান 2, থিটার মান 300 ডিগ্রি, সো 2 আর 300 ডিগ্রি। ওকে, তো আমি আশা রাখছি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পারছো। এখন দেখো আরেকটা ম্যাথ করি এই টাইপের রিলেটেড, যেটা করলে আমাদের এই কনফিউশনগুলো আর একটু ক্লিয়ার হবে। দেখো সেই ম্যাথটা ধরে নাও আমরা ধরি -√3 - 1। সো ফার্স্ট অফ অল বুঝতে হবে বিন্দুটা আসলে কোন কোয়াড্রেন্টে পড়ে। -√3 - 1 বিন্দুটা কিন্তু আসলে পরে হচ্ছে আমার ফোর্থ কোয়াড্রেন্টে, সরি ফোর্থ না, থার্ড কোয়াড্রেন্টে। -√3 সাথে হচ্ছে -1। তো দেখো থার্ড কোয়াড্রেন্টে বিন্দুটা কিন্তু পড়ে, এবং আমাকে কিন্তু এটা মনে রাখা লাগবে বিন্দু যে ঘরে কোণকে কিন্তু সেই একই ঘরে হওয়া লাগবে। তো দেখো আমরা কি করব, যে ধরি আগের বারের মতো -√3 = r cos থিটা, -1 = r sin থিটা। ইকুয়েশন নাম্বার 1 আর 2 দুটো ইকুয়েশন দিয়ে দিই আমরা। তো আসো এবার আমরা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, অর্থাৎ ইকুয়েশন 1 আর 2 স্কোয়ার করে যোগ করি, তাহলে আসবে 4 = r², অতএব r এর মান 2। ওকে, তো এবার হচ্ছে সেই ইম্পর্টেন্ট কাজটা, সেটা হচ্ছে 2কে 1 দিয়ে ভাগ করা। 2কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে আমরা আসলে কি পাচ্ছি দেখো দেখি, পাচ্ছি হচ্ছে tan থিটা = 1/√3। tan থিটা = 1/√3। বন্ধুরা খেয়াল করো, নর্মালি আমরা যে ভুলটা আসলে করে ফেলি সেটা হচ্ছে আমরা এটাকে লিখে ফেলি যে 1/√3 ভ্যালু কত? 1/√3 ভ্যালু হচ্ছে tan 30। সো দেখা যাবে অনেকাংশেই আমরা এইভাবে লিখে ফেলি থিটা = tan 30, যেটা আসলে একটা ভুল। এইভাবে লেখাটা কিন্তু একটা ভুল হবে। তো খেয়াল করো আমরা আসলে এটা করবো কি এবং কেন এই জিনিসটা আসলে ভুল সেটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। খেয়াল করো -√3 - 1 অর্থাৎ x এর এবং y এর দুইটা স্থানাঙ্কই কিন্তু নেগেটিভ। তোমরা কি জানো? তোমরা জানো যে তৃতীয় কোয়াড্রেন্টে অর্থাৎ এখানে কিন্তু আমার দুইটা স্থানাঙ্কই কি আসে? নেগেটিভ আসে। সুতরাং আমার এই অ্যাঙ্গেলটাকে আসলে 180 থেকে 270-এর মাঝখানে থাকা লাগবে, অর্থাৎ অ্যাঙ্গেলটাকে আমাকে থার্ড কোয়াড্রেন্টে ফেলতে হবে। তো আমরা এখানে আসলে কি করব বা শুদ্ধ টার্মটা আসলে কিভাবে বের করব, যে tan থিটা = tan, এখানে লিখবো আসলে 90 × 2 প্লাস হচ্ছে 30 ডিগ্রি। কত লিখবো? 90 × 2 + 30। দেখো বন্ধুরা 90 × 2 করলে ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসে, প্লাস 30, সুতরাং সেটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে চলে যায়, এবং থার্ড কোয়াড্রেন্টে tan কিন্তু পজিটিভ। সো দেখো ফাইনালি আমরা কি লিখতে পারতেছি, থিটা = 90 × 2 মানে 180 + 30, দ্যাট উইল বি 210 ডিগ্রি। সো ফাইনালি আমরা যেটা পাচ্ছি আমাদের -√3 - 1 এই যে কার্তেশীয় স্থানাঙ্কটা আছে যেটাকে পোলারে কনভার্ট করলে আমরা পাবো হচ্ছে 2 আর 210 ডিগ্রি। কত পাবো? 2 আর 210 ডিগ্রি। বন্ধুরা এটাই ছিল হচ্ছে অ্যাডমিশনের প্রথম প্যাচটা, যেটা আমাদেরকে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। মনে রাখবা নর্মালি কেউই আর নির্ণয়ে ভুল করে না, সবাই ভুল করে কোথায়? থিটা নির্ণয়ে। কারণ কি? বিন্দু যে ঘরে কোণ সেই একই ঘরে। মনে রাখা লাগবে বিন্দু যে ঘরে কোণ সেই একই ঘরে। তো আর দেরি না করে আমরা চলে যাই আমাদের পরের ম্যাথটাতে। বন্ধুরা খেয়াল করো আমাদের পরের যে ম্যাথটা আমরা আজকে দেখব সেটাও
খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে ধরো আমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব বের করতে বললো, ঠিক আছে। সে ধরো জিনিসটা একটা এরকম যে ধরো এটা এক্স অক্ষ, এটা মূল বিন্দু, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এখানে একটা বিন্দু আছে, ধরে নাও এখানে একটা বিন্দু, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে বিন্দুটা কি হবে, বিন্দুটা আমার এখান থেকে আমি এখানে লম্ব টানি, এখান থেকে এখানে লম্ব টানি, তাহলে চিন্তা করো এই এক্স ওয়াই বিন্দুটা এতটুকু হচ্ছে এক্স এবং এই পার্টটুকু হচ্ছে ওয়াই, ঠিক আছে। তাহলে এই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত হবে, এক্স অক্ষ হতে দূরত্ব কত হবে, এক্স অক্ষ হচ্ছে এইটা, এক্স অক্ষ থেকে তার দূরত্ব হবে কিন্তু আসলে ওয়াই, পরম অফ ওয়াই লিখলাম আমি। পরম অফ ওয়াইটা কেন লিখলাম, কারণ দূরত্ব কিন্তু কখনো নেগেটিভ হতে পারবে না, এজন্য পরম অফ ওয়াই লেখা হয়েছে। ওয়াই অক্ষ হতে দূরত্ব যখন বের করতে যাব, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব এতটুকু, যেটা হচ্ছে এখানে আমার এক্স। সো পরম অফ এক্স শুধুমাত্র কি আসবে বলো, এক্স আসবে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু বুঝে ফেললাম যে এক্স অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর ওয়াই এর পরম মান, ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর এক্স এর পরম মান। আমাদের জিনিসগুলো যেন ভুল না হয়, একটু খেয়াল রাখা লাগবে, ওকে। তাহলে আসো আমরা একটা অঙ্ক করে ফেলি এখানে। সে অঙ্কটা হচ্ছে এরকম যে এক্স অক্ষ এবং 7a হতে -4 সমদূরবর্তী হলে a ইকুয়াল টু হোয়াট। এক্স অক্ষ এবং 7 হতে -4 সমদূরবর্তী হলে এর মানটা আসলে কত বের করব আমরা। তো দেখো এক্স অক্ষ হতে -4 এর দূরত্ব, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব হবে ওই বিন্দুটার ওয়াইয়ের স্থানাঙ্ক, এখানে সেটা হচ্ছে 2, সুতরাং 2। আবার 7a হতে -4 এর দূরত্ব, এটা হবে √7 + 4 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে a - 2 এর হোল স্কোয়ার, ওকে। এবং বলছে সমদূরবর্তী, সমদূরবর্তী মানে কি, এই দূরত্ব দুটো হচ্ছে সমান, সুতরাং আমরা এখানে লিখব যে প্রশ্ন মতে 2 ইকুয়াল টু √7 + 4 হোল স্কোয়ার প্লাস a - 2 হোল স্কোয়ার। সো 4 ইকুয়াল টু 7 + 4 হচ্ছে 11, 11 স্কোয়ার করলে 121, a স্কোয়ার -4a + 4, সো a স্কোয়ার -4a, এখানে 4 দুই পাশ থেকে বাদ চলে গেলে প্লাস হচ্ছে 121 ইকুয়াল টু 0, ওকে। তো এখান থেকে আমরা a বের করতে পারি, a ইকুয়াল টু কোন সূত্র অ্যাপ্লাই করব, এই যে -b প্লাস মাইনাস b স্কোয়ার -4ac ডিভাইডেড বাই 2a, -b প্লাস মাইনাস b স্কোয়ার -4ac হচ্ছে 121 বাই 2a হচ্ছে 1, ওকে। তো দেখো এখানে ক্যালকুলেশন করলে আমাদের আসবে নিচে 2, উপরে আসবে 4 প্লাস মাইনাস 16 মাইনাস √16 মাইনাস 121 ইন্টু 4 484, ওকে। তো ফাইনালি এখানে আসবে 2 4 প্লাস মাইনাস 84 68 √-468, ওকে। তো যাই আসুক, ম্যাথটা কিন্তু অনেকটা এইরকমভাবে আমাদেরকে আসলে করা লাগবে, যেটা হচ্ছে এক্স অক্ষ থেকে যখন দূরত্ব বের করব ওই বিন্দুটার আমরা কি নিব, ওয়াই নিব। যেমন এক্স অক্ষ থেকে এই -42 এর দূরত্ব বের করার সময় -42 এর কোটি অর্থাৎ ওয়াইটা কত, সেটা হচ্ছে 2, এবং 7a থেকে যখন দূরত্ব নিব তখন হচ্ছে নর্মাল সূত্র 7 মাইনাসে +4 এর হোল স্কোয়ার আর a - 2 হোল স্কোয়ার, দেন প্রশ্ন মতে করে ফেলবো। তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু অ্যাডমিশনে অনেক আসে। এবার বন্ধুরা আবার একটু ভালো করে দেখো পরের যে টেকনিকগুলো, কারণ কি পরের টেকনিকগুলো অনেকটা শর্টকাট ওয়াইজ আমরা করার চেষ্টা করব। একটু দেখো এখানে, একবার যদি দেখো তোমরা অবশ্যই এই অঙ্কগুলো করতে অনেক মজা পাবে, কারণ কি এই অঙ্কগুলা ক্যালকুলেশন ছাড়া অনেকটা দেখে দেখে করে ফেলা যায়। সুতরাং
অ্যাডমিশনের জন্য এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট, এবং অনেক অ্যাডমিশনের ভর্তি পরীক্ষায় রিসেন্টলি দেখা যাচ্ছে যে তারা ক্যালকুলেটর ব্যবহার করতে দিচ্ছে না। সুতরাং তোমাকে কিন্তু অবশ্যই ক্যালকুলেটর ছাড়া এই অঙ্কগুলো করতে পারার সামর্থ্য থাকা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমরা প্রথম যে টাইপটা দেখি, প্রথম টাইপটা ধরো একটা টাইপ হচ্ছে এই রকম। ধরো তোমাকে বলল যে দুইটা বিন্দু দেওয়া আছে এখানে, ধরে নাও তোমার একটা বিন্দু হচ্ছে -1 2 এবং আরেকটা বিন্দু হচ্ছে এখানে ধরো 20 আর সাথে হচ্ছে -16। ওকে, আচ্ছা, -1 2 এবং 20 -16 এই দুইটা বিন্দু দিয়ে তোমাকে বললো এই বিন্দু দুইটার সমত্রিখণ্ডন বিন্দু কত, কি বের করতে হবে বলো? সমত্রিখণ্ডন বিন্দু। তাহলে সমত্রিখণ্ডন বিন্দু আসলে মানে কি? সমত্রিখণ্ডন বিন্দু হচ্ছে যে বিন্দু দুইটা ওই বিন্দু দুইটার সংযোগ রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করে। খেয়াল করো, ধরে নিই আমরা এখানে আমাদের এইটা আর এইটা, অর্থাৎ পি এবং কিউ হচ্ছে আমার সমত্রিখণ্ডন বিন্দু। খেয়াল করো, যদি আমরা এই বিন্দুটাকে এ আর বি নাম দেই, তাহলে দেখো আমার এপি পি কিউ আর কিউবি সমান কিন্তু কয় ভাগ হয়ে গেল? 3 ভাগ হয়ে গেল। তো সমত্রিখণ্ডন বিন্দু বেসিক্যালি কি মিন করে? যেই দুইটা বিন্দু ওই সরল রেখাকে সমান 3 ভাগে ভাগ করতেছে। আচ্ছা, তাহলে এই যে 1 ভাগ এখানে, 1 ভাগ এখানে, 1 ভাগ এখানে। আচ্ছা, তাহলে দেখো এই অঙ্কগুলো করার শর্টকাট কি? সমত্রিখণ্ডন বিন্দু আমরা কিন্তু লংভাবে করব না, আমরা খুবই সহজে করে ফেলার চেষ্টা করব। সবাই একটু ভালো করে আমার হাতে খেয়াল করো। আমরা প্রথমে ভুজ তথা এক্স বের করার শর্টকাটটা দেখব এবং পরবর্তীতে দেখব কোটি তথা ওয়াই বের করার শর্টকাটটা। তো দেখো ভুজে এখানে আছে -1, এখানে আছে হচ্ছে 20। তাহলে ভুজে -1 এখানে আছে 20, ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হচ্ছে ডেল এক্স হচ্ছে 20 -1, ডিফারেন্সটা হচ্ছে কত? 21। খেয়াল করো বন্ধুরা, -1 সাথে 21 যোগ করলে আমি আসলে 20 পাই। তাহলে আমি আসলে এই 21কে কয় ভাগ করতে চাচ্ছি? 3 ভাগ, কারণ কি এটা সমত্রিখণ্ডন বিন্দু। 3 ভাগ করলে প্রত্যেক ভাগে আসে 7। খেয়াল করো, -1 থেকে 20 আমি কি করব? 7 বেড়ে বেড়ে যাব, 7 ধাপ বেড়ে বেড়ে যাব। যেমন -1 সাথে 7 যোগ করলে প্রথমেই আসবে আমার 6, 6-এর সাথে আমি যদি আবার 7 যোগ করি এরপর আসবে হচ্ছে আমার 13, এবং দেখো 13-এর সাথে আবার 7 যোগ করলে কিন্তু আমি 20 পর্যন্ত পৌঁছাতে পারছি। তো দেখো টেকনিকটা কিন্তু এই জায়গাতে আমরা কি করলাম, এক্সের যে দুইটা বিন্দু আছে এদের মধ্যকার ফার্স্টে ডিফারেন্সটা বের করলাম। এখানে -1, এখানে হচ্ছে 20, ডিফারেন্সটা কত বলো? 21। এবং যেহেতু আমি সমত্রিখণ্ডন করব অর্থাৎ 3 ভাগে ভাগ করব, 21কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল আসে কত? 7। সুতরাং আমরা 7 করে করে বাড়বো। -1-এর সাথে 7 যোগ করলে 6, 6-এর সাথে 7 যোগ করলে 13, 13-এর সাথে 7 যোগ করলে হবে 20। ওকে, সেকেন্ড পার্টে চলে যাও। এবার আমরা কোটি বের করতে চাচ্ছি। কোটি দেখো এখানে 2, এখানে হচ্ছে -16, তাহলে ডেল্টা ওয়াই হবে -16 - 2 -18। তাহলে আমরা এটাকেও কিন্তু 3 দিয়ে ভাগ করব, -6 আসে। তো দেখো এখানে 2, এখানে -16, ভ্যালু কিন্তু আস্তে আস্তে কমছে। আমরা কত করে কমবো? 6 করে করে কমবো। যেমন 2 থেকে যদি আমরা 6 কমি আমাদের শুরুতেই আসবে -4, -4 থেকে যদি আমরা 6 কমি আমাদের আসবে -10, -10 থেকে 6 কমলে -16। তো দেখো বন্ধুরা, সমত্রিখণ্ডন বিন্দু কিন্তু আমরা একদম সহজে বের করে ফেললাম। কিভাবে? জাস্ট এই ডিফারেন্সটা দেখে। যাদের বুঝতে সমস্যা হয়েছে তাদের জন্য রিকোয়েস্ট থাকবে ভিডিওটা প্রথম থেকে আবার একটু দেখা, তাহলে দেখবা তোমাদের জিনিসগুলো নিয়ে আর প্রবলেম থাকবে না। একটু রিওয়াইন্ড করে আবার দেখে নাও। ওকে, আচ্ছা, তো আমরা এরপরের যে শর্টকাটটা দেখবো আজকে সেটাতে চলে যাই। সেটাও খুবই ইম্পর্টেন্ট, এটা বোর্ডে থাকুক, তাহলে অনেক বন্ধু দেখতে বা বুঝতে সুবিধা হতে পারে। আচ্ছা, একটা কমন কোয়েশ্চেন আসে, দুইটা বিন্দু দিয়ে তোমাকে বলবে যে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কি অনুপাতে ভাগ করে। বন্ধুরা খেয়াল করো, ফার্স্টে আমরা শর্টকাটটা একটু বুঝে নিই। শর্টকাটটা আমরা যখন অ্যাপ্লাই করব তখন পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবো। জিনিসটা হচ্ছে এক্স অক্ষ ভাগ করে বিন্দুদ্বয়ের, মনে রাখা লাগবে, এক্স অক্ষ ভাগ করে বিন্দুদ্বয়ের ওয়াই এর অনুপাতে। ওকে, এক্স অক্ষ ভাগ করে বিন্দুদ্বয়ের ওয়াই এর অনুপাতে, আর ওয়াই অক্ষ ভাগ করে বিন্দুদ্বয়ের এক্স এর অনুপাতে।
তো দেখো বন্ধুরা আমরা কি লিখলাম, এক্স অক্ষ ভাগ করে বিন্দুদ্বয়ের ওয়াইয়ের অনুপাতে, ওয়াই অক্ষ ভাগ করে বিন্দুদ্বয়ের এক্সের অনুপাতে। তো দেখো জিনিসটা আমরা একটা ম্যাথ লিখি এখানে, তাহলে অ্যাপ্লাই করাটা সহজ হবে। সে -2 3 এবং 7, -11 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কি অনুপাতে ভাগ করে। ওকে বন্ধুরা, -2 3 এবং 7 -1 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কি অনুপাতে ভাগ করে। তো দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু কোনো দরকার নাই ওই বড় আকারে অঙ্ক করা, কারণ কি অ্যাডমিশন মানেই কি তোমাকে সর্বনিম্ন সময়ে সঠিক অ্যান্সারটা দেখাতে হবে। তো সুতরাং তোমাকে কিন্তু অবশ্যই শর্টকাটগুলো অ্যাপ্লাই করতে পারতে হবে। তো এক্স অক্ষ ভাগ করবে বিন্দুগুলার কি অনুপাতে বলো, ওয়াইয়ের অনুপাতে। বিন্দুগুলার ওয়াই কত, এখানে 3, এখানে -11, তাহলে এক্স অক্ষ ভাগ করবে আসলে 3:11 অনুপাতে। দেখো 3:11 হচ্ছে ওয়াইয়ের স্থানাঙ্কগুলা। আবার ওয়াই অক্ষ ভাগ করবে ওই বিন্দুগুলার এক্সের অনুপাতে। তো দেখো এক্স হচ্ছে এখানে -2, এখানে হচ্ছে 7, 2:7। অনেকে জিজ্ঞেস করতে পারো আপনি কিন্তু মাইনাস নিচ্ছেন না, যেটা হয়তো অনেকে কোয়েশ্চেন করতা। তো দেখো আমি বলে দিই, মাইনাসগুলো কখনোই কাউন্ট হবে না। মাইনাস থাকলে সেই পার্টগুলোকে আমরা স্কিপ করব। মাইনাসটা অর্থাৎ শুধুমাত্র পরম মান বা ভ্যালুটা আমরা শুধুমাত্র এখানে কাউন্ট করব। অনুপাতের ভ্যালু কখনো সাধারণত নেগেটিভ হয় না। তো খেয়াল রাখবা, এক্স অক্ষ ভাগ করবে ওই বিন্দুগুলার ওয়াইয়ের অনুপাতে। বিন্দুগুলার ওয়াই হচ্ছে 3 আর -11, সো আমরা লিখলাম 3:11। আর ওয়াই অক্ষ ভাগ করবে ওই বিন্দুগুলার এক্সের অনুপাতে। এক্সগুলো হচ্ছে -2 আর 7, সুতরাং 2:7। তো আশা রাখি সব বন্ধু বুঝতে পারছো। ওকে, সুতরাং এখনই ঝটপট বই নিয়ে বসে যাও, আর অবশ্যই তুমি এই ম্যাথগুলা আমাদের এই শর্টকাট দিয়ে অ্যাপ্লাই করে পারো কি না একটু যাচাই করে নাও। ওকে, যাচাই যদি ঠিকমতো করতেই পারো বা মিলে যায়, তাহলে অবশ্যই আমাদের ক্লাসটিকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা। ওকে, আচ্ছা চলে আসি আমাদের পরের টেকনিকটাতে। আমাদের পরের টেকনিকটাও খুবই এফিশিয়েন্ট, এবং সেটা হচ্ছে কোনো একটা সুষম চতুর্ভুজের 3টা শীর্ষ দেয়া থাকে। 3টা শীর্ষ কীরকম, সুষম চতুর্ভুজ আসলে কোনগুলা? সুষম চতুর্ভুজ হচ্ছে আসলে 4টা। আমাদের কি বলো, বর্গ, রম্বস, আয়ত এবং সামান্তরিক। কয়টা বলো? টোটাল 4টা। আমাদের এই টেকনিকটা আসলে 4টার জন্যই অ্যাপ্লাই করা যাবে। বন্ধুরা খেয়াল করো একটু, 4টার জন্য কীরকম অ্যাপ্লাই করা যাবে আমি একটু তোমাকে শিখিয়ে দিই। ধরো কোনো একটা রম্বসের, আমরা একটা আমাদের ধরার জন্য যে কোনো রম্বস হোক, বর্গ হোক, আয়ত হোক, সামান্তরিক হোক, সবার জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল। ওকে, যে কোনোটার জন্য অ্যাপ্লাই করা যাবে। ধরে নাও তোমার এখানে বলা আছে যে আমার এখানে এ বি সি ডি, এটা হচ্ছে একটা কি বলো, সামান্তরিক। তো এটার এসি কর্ণের ধরে নাও এ দেওয়া আছে -2 3 আর সি দেওয়া আছে ধরে নাও 4 6। ওকে, আচ্ছা আবার এই যে বিডি কর্ণের ধরে নাও তোমার বি দেওয়া আছে কত 0 আর -4। তোমাকে বের করতে হবে ডি এর স্থানাঙ্কটা আসলে কত। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে ডিটা বের করা। তো এটার অনেকগুলা শর্টকাট আসলে আমরা জানি, অনেকগুলা, গুণে শেষ করা যাবে না কতগুলা। তো আমি কয়েকটা তোমাদের দেখাচ্ছি, একটু খেয়াল করো কিভাবে এই ডি এর স্থানাঙ্কটা বের করা যায়। বন্ধুরা একটু দেখো, 0 থেকে 4, একটু আমার হাতে খেয়াল করো। আমাদের এ বি সি ডি এই সামান্তরিকের এ বি সি দেওয়া আছে, ডি আমরা বের করতে চাচ্ছিলাম। তাহলে এই দেখো বিসি আর এডি, খেয়াল করো 0 থেকে 4, বি আর সি এর মধ্যে এক্স এর স্থানাঙ্কের ডিফারেন্সটা একটু বুঝো। 0 থেকে 4 কত বেশি বলো? 4 বেশি। ঠিক আছে, তাহলে -2 এর সাথে যদি আমরা কত 4 যোগ করি, ডি এর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে -2 এর সাথে 4 যোগ করলে আমরা আসলে পাবো কত? 2। আবার দেখো -4 থেকে 6 কত বেশি? -4 থেকে 6 হচ্ছে 10 বেশি। সো এই 3 এর সাথে যদি আমরা 10 যোগ করি, আমরা পেয়ে যাব আসলে আমাদের কাঙ্ক্ষিত স্থানাঙ্ক, যেটা কত বলো? 13। বোঝা গেছে ব্যাপারটা? আবার অন্যভাবে খেয়াল করো, 0 থেকে -2, 0 থেকে -2 কত কম? 2 কম। সুতরাং 4 থেকে যদি 2 কমো, তুমি কিন্তু 2 পাচ্ছ। ওকে, আবার -4 থেকে 3, -4 থেকে 3 কত কম? 7 কম। সুতরাং 6 থেকে যদি তুমি
সরি -4 থেকে 3 কিন্তু 7 বেশি, কম না। -4-এর সাথে 7 যোগ করলে তুমি 3 পাবা, 6-এর সাথে তুমি 7 যোগ করো, তুমি পাচ্ছ 13। তো দেখো বন্ধুরা, এগুলো কিন্তু ইজিলি এইভাবে করে ফেলা যায়, এমন কোনো অঙ্কের টেকনিক মানে সূত্রই লাগে না তুমি এই জিনিসগুলো পারার জন্য, জাস্ট ডিরেক্টলি করে ফেললেই হয়। আরেকটাভাবে করা যায়, একটু খেয়াল করো। আরেকটাভাবে কীরকম আমি একটু বলি তোমাকে। আমরা কিন্তু ডিটাকে বের করতে চাচ্ছিলাম, তাহলে আমাদের এখানে এসি হচ্ছে জানা কর্ণ আর বিডি হচ্ছে অজানা কর্ণ। তাহলে আমার এক্স বের করব হচ্ছে জানা যে কর্ণটা, এক্স কি এখানে, এসি হচ্ছে আমার জানা কর্ণ, ঠিক আছে। আর বিডি এর আমার ডি হচ্ছে অজানা। ওকে, তাহলে এসি যে আমার জানা পার্টটা আছে, এই জানাটাকে যোগ কি করব, টেকনিকটা হচ্ছে জানার যোগ মাইনাস অজানা। খেয়াল করো, জানার যোগ মাইনাস অজানা, অর্থাৎ এক্সের বেলায় কি করব, এখানে -2 এখানে 4, তাহলে -2 + 4 জানার যোগ মাইনাস অজানার মধ্যে 0 আছে, তো -2 + 4 করলে এখান থেকে আসবে 2। দেখো 2 পেয়ে গেছি। ওয়াইয়ের ক্ষেত্রে জানার যোগ এখানে 3 এখানে 6, সো 3 + 6 জানার যোগ মাইনাস অজানা হচ্ছে -4, 3 + 6 হচ্ছে 9, মাইনাস মাইনাসে +4, 9 + 4 হচ্ছে তোমার 13। সো দেখো আমরা কিন্তু এইভাবে করলেও বিন্দুটা আসলে 213 পেয়ে যাই। তো দেখো বন্ধুরা, টেকনিকগুলো কিন্তু সত্যি তোমাকে অনেক হেল্প করবে অঙ্কগুলা সর্বনিম্ন সময়ে করার জন্য, ক্যালকুলেটর ছাড়া। তো ক্যালকুলেটরও লাগতেছে না, টাইমও কম লাগতেছে, এগুলাই কিন্তু আসলে ম্যাথের টেকনিক। ওকে, আচ্ছা, এবার দেখো আরেকটা পার্ট তোমাদেরকে শেখাই। সেটা হচ্ছে কোনো একটা ত্রিভুজের, ধরে নাও কোনো একটা ত্রিভুজ হচ্ছে এখানে এ, বি এবং সি। আচ্ছা, এই ত্রিভুজটার 3টা শীর্ষ আমাকে বের করতে হবে এবং তোমার 3টা বাহুর মধ্যবিন্দুগুলো তোমাকে দেওয়া আছে। সে এই বিন্দুটা হচ্ছে আমরা ধরে নেই 1 2, এই বিন্দুটা ধরি 0 4, এই বিন্দুটা ধরে নেই আমাদের 6 7। ওকে, 1 2 0 4 6 7। তাহলে আমার এবিসি ত্রিভুজের কি করা আছে বলো, এই 3টা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, তোমাকে বের করতে হবে হচ্ছে এই 3টা বাহুর শীর্ষ। তো দেখো আমরা এটাকে কিভাবে করতে পারি, এখানে 3টা বাহুর শীর্ষ যদি আমরা এখানে বের করতে চাই, যে কাজটা আমাদেরকে করতে হবে, খেয়াল করো, যখন আমরা বি বের করব, সবাই একটু আমার হাতে খেয়াল করো, যখন আমরা বি বের করব তখন বি এর পাশের দুটা যোগ করব এবং বি এর অপোজিটেরটা বিয়োগ করব। যেমন দেখো বি বের করার সময় বি এর ঠিক পাশে আমার এক্সগুলো হচ্ছে 1 আর 6, অপোজিট দিকে হচ্ছে 0। তো বি বের করার সময় এই 1 আর এই 6 যোগ করব, অপোজিট দিকের 0টাকে বিয়োগ করব, তাহলে কি হবে বলো, 1 + 6 - 0। আবার ওয়াইয়ের বেলার একই রকম, এখানে 7 এখানে 2, অপোজিট দিকে 4, তাহলে আমরা কি লিখবো বলো, আমরা লিখবো 7, এটার জন্য হচ্ছে 1 + 6 - 0, 7 2, ওখানে হচ্ছে 4, 7 + 2 - 4। সো আমার এই বিন্দুটা আসলে কত আসছে, 1 আর 6 7, 7 আর 2 9, 9 থেকে 4 গেলে 5। ওকে, তো আমরা এইভাবে বের করতে পারলাম বি। তো সি আমরা কীভাবে বের করব, সি এর পাশের দুইটাকে যোগ করতে হবে, তাহলে এখানে 6 এখানে 0, অপোজিট দিকে 1, 6 + 0 - 1, 7 4, অপোজিট দিকে 2, 7 + 4, অপোজিট দিকে 2। সো এখানে তোমার হবে 6 - 1, দ্যাট উইল বি 5, 7 + 4 11 থেকে 2 গেলে এটা হবে হচ্ছে 9। ওকে, আচ্ছা, এবার এটা কিভাবে পাবো আমরা, একেবারে সিমিলার প্রসেস, পাশের দুইটা যোগ অপোজিট দিকেরটা বিয়োগ, এখানে 1 এখানে 0 এখানে হচ্ছে 6, তো 1 + 0 হচ্ছে 1, -6 করলে এর স্থানাঙ্ক আসবে -5, 2 আর 4 যোগ করলে হবে 6, 6 থেকে 7 বিয়োগ করলে দ্যাট উইল বি -1। সো দেখো এই টেকনিক দিয়ে কিন্তু আমরা মধ্যবিন্দু জানলে ত্রিভুজের বাকি যে 3টা শীর্ষ ইজিলি বের করে ফেলতে পারি। সো কোনো কঠিন কোনো কিছু কিন্তু এখানে নাই। ওকে, আচ্ছা, তো আমরা এরপরের ম্যাথটা যেটা দেখব সেটাও একটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের টেকনিক। একটু দেখো এখানে ক্ষেত্রফল নির্ণয়ের টেকনিকটা একটু ইউনিক, ঠিক আছে। সেটা হচ্ছে আমরা এটা নর্মালি অ্যাপ্লাই করি না, কারণ কি এটা অ্যাপ্লাই অনেকে হয়তো জানে না বা অনেকে অ্যাপ্লাই করতেই হয়তো ভাবে যে আমি যেটা জানি সেটাই অ্যাপ্লাই করি। সো কোনো ব্যাপার না, তুমি যদি সেটা অ্যাপ্লাই করতে চাও ইউ আর অলওয়েজ ওয়েলকাম, বাট আমাদের টেকনিকটা একবার দেখো, তোমার যদি মনে হয় এটা তোমার কাছে আরেকটু সহজ লাগবে অবশ্যই তোমরা এটা ব্যবহার করবা এবং এটা দিয়ে যে কোনো ম্যাথ করা যায়,
বিলিভ মি যে কোনো। ওকে, আচ্ছা, তো খেয়াল করো, প্রথমে তোমাদের যে জিনিসটা আমরা একটু শিখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এন ভুজে, মনে রাখবা এন ভুজে, যেমন আমরা চতুর্ভুজ বলি, চতুর্ভুজে কয় বাহু? 4 বাহু, ত্রিভুজে 3 বাহু। এন ভুজে কত সমকোণ? এটা অ্যাডমিশনে খুব চিরাচরিত একটা কোয়েশ্চেন। এন ভুজে নর্মালি এনের ভ্যালুটা দেয়া থাকে, তো মনে রাখবা এন ভুজে আসলে কত না, আমি লিখেই দেই। এন ভুজে কত সমকোণ? এন ভুজে হচ্ছে 2n - 4 সমকোণ। যেমন ধরি আমরা যদি এটাকে ত্রিভুজ ভাবি, ত্রিভুজে কয় বাহু? ত্রিভুজে হচ্ছে 3 বাহু, সো 2 × 3 - 4, 3 দুগুণা 6 থেকে 4 গেলে ত্রিভুজে হচ্ছে 2 সমকোণ। ওকে, যদি আমরা এটাকে চতুর্ভুজ ভাবি তাহলে চতুর্ভুজে কয় সমকোণ হবে? চতুর্ভুজে হবে 2 × 4 - 4, সো 8 - 4 উইল বি 4 সমকোণ। ওকে, সো এবার যদি আমাকে বলে যে 10 ভুজে কত সমকোণ, তো দেখো 10 ভুজ বলুক আর আমাকে 100 ভুজ বলুক, 10 ভুজে হচ্ছে 2 × 10 - 4, সো দ্যাট উইল বি 20 - 4 = 14 সমকোণ। তো দেখো বন্ধুরা, আমাকে 1 সমকোণ আর 2 সমকোণ, 3 সমকোণ বা কত ভুজ, ত্রিভুজ বলুক, চতুর্ভুজ বলুক, যেই ভুজই বলুক না কেন, আমরা কিন্তু সবগুলোরই কি বের করে ফেলতে পারি বলো? কত সমকোণ সেটা বের করে ফেলতে পারি। ওকে, তো এটা গেল প্রথম পার্টটা। এরপর দেখো, তোমাদেরকে যেটা শেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের একটা শর্টকাট। আচ্ছা, তো ক্ষেত্রফল নির্ণয়ের শর্টকাটটা হচ্ছে অনেকটা এই রকম। ধরো তোমাকে 3টা বিন্দু দেওয়া আছে, 3টা বিন্দু হচ্ছে 4, 5, দেন ধরো -2 - 1, আর ধরো 6, -2। ওকে, এই 3টা বিন্দু তোমার কাছে দেওয়া আছে, 4, 5, -2 - 1 আর হচ্ছে 6 - 2। তোমাকে বলছে এই 3টা বিন্দু দিয়ে যে ত্রিভুজটা হয় সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। ওকে, ভালো করে বুঝো, আমার এই 4, 5, -2 - 1 এবং 6 - 2 বিন্দু দিয়ে যে ত্রিভুজটা হয় ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আমরা করব কি জানো, আমরা টেকনিক্যালি কোনো একটা বিন্দুকে শূন্য বানিয়ে ফেলবো সব সময়, তাহলে আমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। যেমন ধরো আমরা 4, 5কে আমরা শূন্য বানিয়ে ফেলবো, তো ধরো আমি 4, 5কে 0, 0 লিখলাম, তাহলে এক্সেল ভ্যালু আমরা আসলে কত কমালাম? 4 থেকে 0 লিখছি, কত কমাইছি এক্সেল ভ্যালু বলো? 4 কমায় ফেলছি। তাহলে এইখানে এই বিন্দুটা হবে -2 হয়ে যাবে -6, 4 থেকে 0 4 কমালাম, তাহলে -2 থেকে 4 কমালে -6, আর 6 থেকে 4 কমালে এটা হয়ে যাবে 2। 5 থেকে 0 ওয়াইয়ের ভ্যালু আমি কত কমালাম? 5 কমালাম, তাহলে -1 থেকে 5 কমাইলে কত হবে? -6, আর এখানে -2 থেকে যদি আমি 5 কমাই তাহলে এটা হয়ে যাবে -7। ওকে, এরপর কিন্তু একদম সোজা, এরপর হচ্ছে এই দুইটা গুণ, কোন দুইটা? এই দুইটা গুণ আর এটার সাথে এটা গুণ। ফার্স্টে হাফ ইন্টু, যেমন দেখো -6 × -7, 6 × 7 হচ্ছে 42, মাইনাস 6 দুগুণা -7 আছে প্লাস 12, 42 আর 12 হচ্ছে তোমার 54, 54 অর্ধেক হচ্ছে 27, সো 27 উইল বি আমার ফাইনাল অ্যান্সার। তো খেয়াল করো এখানে টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে তোমার যে কোনো একটা বিন্দুকে আসলে 0 করে ফেলতে হয়, এবং আমরা এখানে আসলে কোনটা অ্যাপ্লাই করি তোমরা কি ধরতে পেরেছো? দেখো এখানে যদি কোনো একটা ত্রিভুজে আমার এই রকম থাকে, একটা থাকে শীর্ষ থাকে মূল বিন্দু 0, 0, আরেকটা থাকে x1, y1, আরেকটা থাকে x2, y2, তখন আমরা কি লিখি? ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু x1, y2 মাইনাস x2, y1। আমরা কিন্তু আসলে এই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করলাম। ওকে, যে কি হলো এখানে 4, 5 আমরা একটাকে 0 বানিয়ে ফেলি এবং বাকি যে দুইটা বিন্দু সেই অনুপাতে কিন্তু কমে অথবা বাড়ে, এবং তারপর এই জিনিসটা অ্যাপ্লাই করি x1, y2 মাইনাস x2, y1। ওকে, তো দেখো অঙ্ক কিন্তু একদম সোজা, সুতরাং বুঝতে হবে এবং অ্যাপ্লাই করতে পারতে হবে। সো ঝটপট এই টেকনিকটা তোমরা তোমাদের বইয়ের অঙ্কগুলোতে অ্যাপ্লাই করো, দেখো তোমরা মিলাতে পারো কি না। আর একটা টেকনিক শিখাই তোমাদেরকে, সেটা হচ্ছে মধ্যে মধ্যে পঞ্চভুজ, ষড়ভুজ বা অনেক ভুজ দেয়া থাকে এবং বলে তোমাকে তার ক্ষেত্রফল কত হবে। তো দেখো ধরে নাও আমরা একটা পঞ্চভুজ বিবেচনা করি, আমরা একটা পঞ্চভুজ ভাবতেছি। পঞ্চভুজটা হচ্ছে কীরকম বলো? 5টা স্থানাঙ্ক থাকবে, x1, y1,
x2 y2, দেন থাকবে হচ্ছে x3 y3, থাকবে x4 y4 এবং ফাইনালি থাকবে হচ্ছে x5 y5। তো দেখো পঞ্চভুজে 5টা বাহু এবং তার 5টা শীর্ষের 5টা ভিন্ন ভিন্ন স্থানাঙ্ক আমরা ধরে নিলাম। তো এটার ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে ক্ষেত্রফলটা হবে অনেকটা এইরকম, x1 y1 x2 y2 x3 y3 x4 y4 x5 y5 এবং ফাইনালি প্রথমে যে বিন্দুটা তুমি লিখলে সেটা কিন্তু শেষে আরেকবার রিপিট হবে। এটাই মানুষকে একটু মনে রাখা লাগবে যে প্রথমে লেখা বিন্দুটা শেষে কিন্তু একবার রিপিট হয়। নটরডেম কলেজে আমাদের একজন টিচার, সম্মানিত টিচার, উনি এই ম্যাথটাকে, এই টাইপটাকে তরমুজ কাটা মেথড বলে চালাতেন, যে অনেকটা এরকম, যে দেখো কীরকম, হাফ ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দুইটা গুণ এই দুইটা গুণ এই দুইটা এই দুইটা এই দুইটা, তার মানে কী লিখবো আমরা বলো দেখি ফার্স্টে, x1 y2, দেন হচ্ছে x2 y3, দেন হচ্ছে x3 y4, দেন হচ্ছে x4 y5, দেন হচ্ছে x5 y1। ঠিক আছে, তাহলে এই রাউন্ডটা শেষ, 1 2 3 4 5টা টার্ম। উল্টা রাউন্ডটা, উল্টা দিকেরটা হচ্ছে এটা এইটা 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 এবং এটার মাঝখানে কি থাকবে বলো, মাইনাস। আবার উল্টা দিক থেকে আসো, x1 y5 এরপরে হবে x5 y4 এরপরে হবে x4 y3 এরপরে হবে x3 y2 এরপরে হবে x2 y1 প্লাস হবে x2 y1। ওকে, সো দেখো এই কিন্তু হচ্ছে আমাদের টোটাল প্রসিজিওরটা। তো তোমরা এভাবে যে কোনো, সেটা তুমি ত্রিভুজ বলো, সেটা চতুর্ভুজ বলো, সব কিছু কিন্তু তুমি এভাবে করতে পারো। এবং ইনফ্যাক্ট তোমাদের 9-10-এ হায়ার ম্যাথে কয়েকটা অঙ্ক আসলে এইভাবে করাও ছিল। সো তোমরা কিন্তু ইজিলি এটা অ্যাপ্লাইও করতে পারো। সো নাথিং টু ফিয়ার, এটা ইজিলি অ্যাপ্লাই করো। ওকে, চলে যাচ্ছি আমরা আমাদের পরের টপিক্সটাতে। আমাদের পরের টপিক্সটা হচ্ছে প্রতিবিম্ব বিন্দু বের করা। গাইস একটু ভালো করে শোনো, প্রতিবিম্ব বিন্দু বের করাটা আমাদের ইন্টারের বইয়ের মধ্যে কখনোই ছিল না, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টে এটা খুব হরহামেশাই আছে। সেটা হচ্ছে যে এই বিন্দুটার প্রতিবিম্ব বিন্দু কত। তো প্রতিবিম্ব বিন্দু বের করা খুবই সোজা এবং খুবই সহজ কিছু টেকনিক এখানে আছে, একটু দেখে নাও। ঠিক আছে, প্রতিবিম্ব বিন্দু বের করা। তো আশা রাখি এটা তো সবাই সব বুঝতে পারছো। তো দেখো প্রতিবিম্ব বিন্দু জিনিসটা কি, প্রতিবিম্বটা আসলে কি। যেমন আয়নায় যখন আমরা দেখি নিজেকে, তখন আমরা কি ভাবি, যে সবসময় নর্মালি মেয়েরা যেটা ভাবে সেটা হচ্ছে যে আমাকে একটু, নিশ্চয়ই আমাকে একটু মোটা লাগছে, বাট আসলে কিন্তু সেটা না। আয়না সবসময় তুমি যেমন, তোমাকে ঠিক তেমনই দেখায়। তো খেয়াল রাখবা, প্রতিবিম্ব বিন্দু হচ্ছে ভাইয়া একটা বিন্দুকে যদি আমরা অক্ষের রেসপেক্টে ভাবি, তাহলে ওই পাশে থাকলে সেই বিন্দুটাকে আসলে কেমন দেখায়। ওকে, যেমন দেখো আমরা এখানে একটু ভাবি, এখানে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, তো আমরা কয়েকটা বিন্দু রেসপেক্টে ভাবি। যেমন ধরো আমরা একটা বিন্দু নিয়ে নিলাম দ্বিতীয় কোয়াড্রেন্টে, ধরে নাও -2 আর হচ্ছে 5। তো দ্বিতীয় কোয়াড্রেন্টে একটা বিন্দু আছে -2 5। তো তোমাকে যদি বলে যে ধরো -2 এরপরে হচ্ছে ধরো 5, ধরো এইখানে বিন্দুটা, তাহলে এই বিন্দুটার এক্স অক্ষের রেসপেক্টে এটার প্রতিবিম্ব বিন্দুটা কত। তো খেয়াল করো বন্ধুটা, এক্স অক্ষ কিন্তু এইটা, এই যে এটা এক্স অক্ষের রেসপেক্টে বললে বিন্দু উপর থেকে জাস্ট নিচে নামবে, বা নিচ থেকে থাকলে উপরে উঠতো। খেয়াল রাখো -2 5 বিন্দুটা কিন্তু এক্স অক্ষের রেসপেক্টে যদি আমরা বলি যে এক্স অক্ষের সাপেক্ষে এটার বিম্ব কত হবে, তাহলে খেয়াল করো এই -2 5 বিম্বটা জাস্ট এক্স অক্ষের সাপেক্ষে বললে, খেয়াল করো এটা এক্স অক্ষ, তখন এই বিন্দুটা জাস্ট উপর থেকে নিচে নামবে। তাহলে -2 5 যদি নিচে নেমে যায়, বিন্দুটা আসলে হয়ে যাবে -2 -5। কারণ কি, থার্ড কোয়াড্রেন্টে দুটা বিন্দুই কি বলো আমার, দুটো স্থানাঙ্কই হচ্ছে নেগেটিভ। আবার ভাবো যদি তুমি ওয়াই এর রেসপেক্টে ভাবো এখানে, তাহলে বিন্দুটা কিন্তু জাস্ট পার্শ্ব পরিবর্তন হবে, অর্থাৎ বামে থাকলে ডানে চলে যাবে। -2 5 বিন্দুটা যদি এখানে চলে আসে, তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে বিম্ব কত হবে, এই বিন্দুটা এখানে আসলে দুইটা স্থানাঙ্কই হয়ে যাবে পজিটিভ, দ্যাট উইল বি 2 5। তো বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো, এক্স অক্ষের রেসপেক্টে বললে কি হবে, উপর থেকে নিচে নামবে অথবা নিচ থেকে উপরে উঠবে, আর নিচ থেকে উপরে একটা দেখছি কিছুক্ষণ পর। আর যদি ওয়াই অক্ষের রেসপেক্টে বলি, তখন বামে থাকলে ডানে সরবে, ডানে থাকলে বামে আসবে। ওকে, যেমন দেখো আমরা আরেকটা বিন্দু নেই, সে ধরো এটা বাদ দিয়ে আমরা নেই, ধরে নাও
এই কোয়াড্রেন্টে একটা বিন্দু নেই, ধরো 3,-5। ওকে, তো ধরে নাও 3,-5। তো দেখো 3,-5 যদি আমরা এক্স এর রেসপেক্টে ভাবি, এই বিন্দুটা কিন্তু উপরে উঠবে। ওকে, এক্স এর রেসপেক্টে বিন্দুটা উপরে উঠলে এক্স অক্ষের সাপেক্ষে বিম্ব হবে এটা 3,5। আবার যদি আমরা এটাকে ওয়াই অক্ষের সাপেক্ষে ভাবি, তাহলে এই বিন্দুটা আসলে ওয়াই অক্ষের রেসপেক্টে এই ডান দিক থেকে বাম দিকে চলে আসবে। তাহলে ওয়াই অক্ষের রেসপেক্টে ভাবলে এটা যদি এই পাশে চলে আসে, এটার স্থানাঙ্ক হবে -3, -5। ওকে, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে বিম্ব বললে হয় কি, আমি আবারও বলে দিই, এক্স অক্ষের সাপেক্ষে বললে বিম্বের উপরে থাকলে নিচে নামে অথবা নিচে থাকলে উপরে ওঠে। আর ওয়াই অক্ষের সাপেক্ষে বিম্ব বললে সেটা কি হয়, বামে থাকলে ডানে সরবে, ডানে থাকলে বামে সরবে। সহজ কিন্তু, খেয়াল করো। আরেকটা পার্ট এখন যেটা, সেটা হচ্ছে এটার আরও কয়েকটা ফরম্যাট আছে, একটু দেখো। সেটা হচ্ছে y = x রেখার সাপেক্ষে। তো এটা শিখলাম আমরা অক্ষের সাপেক্ষে। কার সাপেক্ষে বিম্ব হলো? অক্ষের সাপেক্ষে বিম্ব। এবার দেখো যে লিখে রাখো যে y = x, এটা একটি স্পেশাল রেখা। y = x রেখার সাপেক্ষে বিম্ব বিন্দু অপোজিট হয়। y অক্ষের সাপেক্ষে বিম্ব বিন্দু কি হয় বলো? অপোজিট হয়। যেমন ধরো y = x অক্ষে, y = x রেখার সাপেক্ষে যদি আমাকে বলে 3-5, এটার প্রতিবিম্ব বিন্দু কত? তাহলে y অক্ষের এই রেখার সাপেক্ষে এটার প্রতিবিম্ব বিন্দু কত হবে বলো? এটার বিম্ব বিন্দু হবে হচ্ছে -5, 3। ধরে নাও আমার যদি এরকম থাকতো 10 আর 2, তাহলে এটার প্রতিবিম্ব বিন্দু কত হইতো? 2 আর কত? 10। ঠিক আছে, ধরে নাও এটার যদি বিম্ব থাকতো হচ্ছে আমার -5, -7, প্রতিবিম্ব বিন্দুটা হতো -7, -5। তো দেখো যেটা আমরা বললাম, y = x রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুটা জাস্ট কী হবে বলো? উল্টায় যাবে, অর্থাৎ 3 - 5 হয়ে যাবে -5, 3। ওকে, 10, 2 হয়ে যাবে 2, 10। ওকে, -5, -7 হয়ে যাবে -7, -5। সো দেখো কঠিন কিছু না, জাস্ট বিন্দুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অপোজিট হয়ে যাচ্ছে। এক্সেরটা ওয়াইয়ের জায়গায় চলে আসছে, ওয়াইয়েরটা এক্সের জায়গাতে চলে যাচ্ছে। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা রেখার সাপেক্ষে শেখা শুরু করলাম। তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, বিন্দুর সাপেক্ষে বিন্দু বের করা যায়। যেমন ধরো তোকে কোয়েশ্চেনে বললো হয়তো যে ধরো 4 - 2 এর সাপেক্ষে 7, 3 এর বিম্ব কত? তো দেখো 4 - 2 এর সাপেক্ষে 7, 3 এর বিম্ব কত? আমরা একটা রেখা টানবো, কার সাপেক্ষে? 4, -2, ওর সাপেক্ষে কার বিম্ব বলো? 7, 3। তো খেয়াল করো এই প্রান্তে বিম্বটা তোমাকে আসলে বের করতে হবে। কারো সাপেক্ষে কারো বিম্ব কীভাবে বের করে খেয়াল করো, যার সাপেক্ষে সে কিন্তু মাঝখানে থাকবে, আর যার বিম্ব বের করব তাকে আমরা এক প্রান্তে রাখবো। তাহলে খেয়াল করো 7 এর পর 4 কত কমলো? 7 থেকে 4 3 কমলো, 4 থেকে 3 কমলে 1, 3 থেকে -2, 3 থেকে -2 কত কমলো? 5 কমলো, -2 থেকে 5 কমলে হবে হচ্ছে -7। সো এটা হবে আমার ফাইনাল অ্যান্সার, -1 আর হচ্ছে -7। অর্থাৎ 4 - 2 বিন্দুর সাপেক্ষে 7, 3 এর প্রতিবিম্ব বিন্দু হবে হচ্ছে 1, -7। কঠিন কি কিছু লাগছে? দেখো জিনিসগুলো কত বেশি সোজা। ওকে, আসো এবার চলে যাই আমরা সরল রেখাতে। দেখো সরল রেখাতে এই বিন্দু এবং স্থানাঙ্ক এই পার্টগুলো থেকে অ্যাডমিশনে কোয়েশ্চেন আমাদের একটু বেশি আসে। ঠিক আছে, নর্মালি দেখবা স্থানাঙ্ক থেকে খুবই কম কোয়েশ্চেন আসে, সুতরাং স্থানাঙ্ককে এতটা বেশি গুরুত্ব দেওয়ার কিন্তু কোনো মানে হয় না। ওকে, আচ্ছা, তাহলে দাও আমাদের প্রথম যে ম্যাথটা আমরা সরলরেখা থেকে আজকে করব, দেখো সেই ম্যাথটা হচ্ছে, ধরে নাও একটা রেখাটা হচ্ছে 2x + 3y = 12। ওকে, 2x + 3y = 12, রেখাটি অক্ষদ্বয়ের খণ্ডিত, রেখাটির অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সম ত্রিখণ্ডন বিন্দুর সাথে মূল বিন্দুর সমীকরণ। তো
তো খেয়াল করো, বের করতে চাচ্ছি আমরা 2x + 3y = 12 রেখাটির অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমত্রিখণ্ডন বিন্দুর সাথে মূল বিন্দুর সমীকরণ। গাইস একটু দেখো, প্রথম কাজ হবে তোমাকে এখানে বের করা এটা x অক্ষ এবং y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। তো তোমরা নিশ্চয়ই জানো, আমাকে প্রথমে এটাকে কোন ফরম্যাটে নিয়ে আসা লাগবে, ওই যে x/a + y/b = 1 এই ফরম্যাটে এখানে নিয়ে আসা লাগবে। ওকে, তো দেখো আমরা বুঝতেই পারতেছি, আমরা যদি একটা রেখা টানি এই জিনিসটা এইরকম হবে, ও x অক্ষ y অক্ষ, x অক্ষকে ছেদ করে বিন্দুটা হচ্ছে 6 0 বিন্দুতে, y অক্ষকে ছেদ করে 0 4 বিন্দুতে, এখানে ও হচ্ছে মূল বিন্দু। ধরে নাও এই বিন্দুটা এ, এই বিন্দুটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে তোমার পি এবং এটা হচ্ছে কিউ। তো দেখো পি এবং কিউ কী করলো, ওকে বলো সমান 3 ভাগে ভাগ করলো। তো বন্ধুরা একটু একটা জিনিস খেয়াল করো, এখানে 3 ভাগে যদি ভাগ করে এখানে, তাহলে আমাকে পি আর কিউ কিন্তু স্থানাঙ্কটা বের করতে হবে। তো পি আর কিউ আমরা কীভাবে বের করব, এখানে দেখো 0 থেকে এই প্রান্তে হচ্ছে 6, কত করে বাড়ছে, 6 বাড়ছে, এবং আমাকে 1 2 3 ভাগ করতে হবে। 6কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 2, তাহলে আমরা 2 করে করে বাড়ি, কিউ এর এটা হবে 2, পি এরটা হবে 4 এবং এর হয়ে গেছে 6। দেখো 0 2, 0-র পরে 2, 2 এর পরে 4, 4 এর পরে 6 মিলল। ওকে, আবার দেখো 4 এর পরে এখানে বি হচ্ছে 0 4 আর এ হচ্ছে 6 0, অর্থাৎ 4 থেকে 0 হয়েছে, তাহলে কি কমছে, 4 থেকে 0 হয়েছে, কত কমলো, 4 কমছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কত ভাগ করব বলো, 3 ভাগ করব। 3 ভাগ করলে 4কে 3 দিয়ে ভাগ করলে 4/3, তাহলে 4 থেকে কত করব বলো, 4 থেকে আমরা যদি 4/3 বিয়োগ করি তাহলে 8/3 থাকবে। ঠিক আছে, করে দেখো, 4 থেকে 4/3 বিয়োগ করলে 8/3 থাকে, 8/3 থেকে আবার 4/3 বিয়োগ করলে 4/3 থাকে এবং ফাইনালি হয় হচ্ছে 6 0। ওকে, তো খেয়াল করো আমরা কিন্তু পি আর কিউ পেয়ে গেলাম। তাহলে এবং পি আর কিউ কোথায় কীভাবে পেলাম আমরা, যেটা আমরা আগে শিখে আসছি, যে শর্টকাটগুলো আমরা আগে আসলে অ্যাপ্লাই করে আসছি। তো দেখো এখান থেকে আমরা বের করব হচ্ছে ও পি এবং ও কিউ এর সমীকরণ। তো বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই এটা জানো যে একটা বিন্দু যদি হয় 0 0 আর একটা বিন্দু যদি হয় x1 y1, ঠিক আছে, তাহলে এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ কি, y = y1/x1 × x। তাহলে আমরা আসলে এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি। যখন ওপি হবে, ও হচ্ছে 0 0, পি হচ্ছে 4, 3/4, তাহলে ওপি এর সমীকরণ হবে y = y1/x1 × x। তাহলে y = কাটাকাটি গেলে 1/3 × x, সো x উইল বি 3y। ওকে, এটা হবে তোমার হচ্ছে কার সমীকরণ বলো, ও পি এর। এবার আসো ও কিউ এরটা যদি আমরা বের করতে চাই তাহলে হবে, দেখো ও হচ্ছে মূল বিন্দু 0 0, কিউ হচ্ছে 2, 8/3, তাহলে y কত লিখবো আমরা বলো, y = y1 কত এখানে, y1 হচ্ছে এই কিউ এর জন্য 8/3 / 2 × x, তাহলে y = হবে এখানে 4/3 × x, দ্যাট মিন্স 4x = 3y। তো দেখো বন্ধুরা অঙ্কগুলো কিন্তু সহজে মিলে যাচ্ছে। ঠিক আছে, ওকে, অঙ্কগুলো কিন্তু সহজে মিলে যাচ্ছে, সুতরাং আমাদের কিন্তু কোনো সমস্যা নাই এখানে। ওকে, যে আমরা কীভাবে বের করলাম, আমরা টেকনিক ওয়াইজ ফার্স্টে বের করলাম কোন বিন্দুতে ছেদ করে, দেন হচ্ছে জাস্ট ওপি আর ওকিউটা ইজিলি বের করে ফেলতে পারলাম, কোনো সমস্যা নাই। ওকে, চলে আসো আমাদের পরবর্তী ম্যাথগুলোতে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, মধ্যে মধ্যে কিন্তু ম্যাথ এরকম আসে, যেমন আমি যখন বুয়েটে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখন একটা ম্যাথ আসছিল এরকম, যে সেখানে তোমার ফিজিক্সও মেলাতে হতো, মানে ফিজিক্স আর ম্যাথ একসাথে করে দেন অঙ্ক করতে হয়। তো এমন কিছু অঙ্ক যদি তুমি ফেস করতে যাও তখন কিন্তু রিয়েলি ঝামেলা। তো তোমাকে অবশ্যই ফিজিক্সের সূত্রগুলোও জানতে হবে, ম্যাথের সূত্রগুলোও জানতে হবে। আমরা আজকে ক্লাসে একটা অঙ্ক এরকম কিন্তু অবশ্যই দেখব। ওকে, তো দেখো একটা অঙ্ক অবশ্যই আমরা দেখতে পাবো। তো দেখো যে কাজটা আমরা এখন আসলে করব এইচএসসি অ্যাডমিশনের এই লাইভ ক্লাসের এই পার্টটাতে, সেটা হচ্ছে আসো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা দুইটা বিন্দুর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণটা বের করি। বন্ধুরা খেয়াল করো, লম্ব দ্বিখণ্ডক। ওকে, আচ্ছা যেমন ধরো আমি তোমাকে বলে দিচ্ছি, বিন্দুটা হচ্ছে -25 এবং
তোমার 6, কি বলা যায় 6,7, ওকে। -25 এবং 6,7 বিন্দুর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করো, ওকে। -25 এবং 6,7 বিন্দুর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করো। তো খেয়াল করো বন্ধুরা, এই প্রান্তটা হচ্ছে ধরে নাও এ প্রান্ত, যেটা হচ্ছে আমার -25, এবং এই প্রান্তটা হচ্ছে বি প্রান্ত, যেটা হচ্ছে 6,7। তো এটার মধ্যবিন্দু কত হবে বলো? এটার মধ্যবিন্দু আমরা যোগ করে -2 6 যোগ করলে হবে হচ্ছে 4, মধ্যবিন্দু হবে 2, 5 আর 7 যোগ করলে হবে 7 5 12, মধ্যবিন্দু হবে 6, ওকে। তো দেখো মধ্যবিন্দু কিন্তু আমরা জাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ করে পেয়ে ফেলতে পারি, ওকে। আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমরা এটার একটা লম্ব, এই বিন্দুটাকে ধরে নিই এম বিন্দু, এটাকে নাম দিই হচ্ছে আমরা ধরে নাও পিকিউ রেখা, ওকে। আচ্ছা, পিকিউ রেখা নাম দিলাম। তো আমরা এখান থেকে এ বি এর সমীকরণ কিন্তু ইচ্ছা করলে বের করে ফেলতে পারি। x মাইনাসে +2 এর হোল স্কোয়ার -2 -7 y -5 ডিভাইডেড বাই -5 -7। সো এখানে থাকবে -8 x + 2 -12 y -5, ওকে। তাহলে এখানে হবে হচ্ছে -4 দিয়ে গুণ করে ফেলি, এখানে থাকবে 2, উপরে x + 2, এখানে থাকবে 3, উপরে y -5। সো 3x + 6 = 2y -10, 3x - 2y, -10 এর পাশে আসলে +16 = 0। তো দেখো আমরা কিন্তু এ বি পেয়ে গেলাম। আমার দরকার হচ্ছে লম্ব দ্বিখণ্ডক। লম্ব দ্বিখণ্ডক কাকে বলে? যেটা আমার এ বি রেখার উপর লম্ব হবে এবং এ বি এর মধ্যবিন্দু দিয়ে যাবে। আমরা কিন্তু বাই দ্য টাইম এ বি এর মধ্যবিন্দু 2 6ও বের করে ফেলতে পারছি। সুতরাং আমাকে এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এটা লম্বের সমীকরণ বের করব, যেটাকে আমরা এই এম বিন্দু দিয়ে পাস করাই দিব, ওকে। তাহলে খেয়াল করো, একের লম্ব রেখার সমীকরণ, একের লম্ব রেখার সমীকরণ কি হবে? 3x - 2y + 16। সো এখানে হবে হচ্ছে 2x + 3y + k = 0। এটা হয়ে যাবে, এটা লম্ব রেখা হবে 2x + 3y + k = 0। এবং এবার দুই রেখা 2 6 বিন্দুগামী। তো যদি 2 6 বিন্দুগামী হয়, 2 2 4, 3 6 18 + k = 0, k = -22। অতএব নির্ণেয় লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ কত আসলো আমার বলো? 2x + 3y -22 = 0। তো দেখো বন্ধুরা, অঙ্কটা কিন্তু মোটেও কঠিন কোনো পার্ট নেই, সবটুকু পার্টই ক্যালকুলেটিভ। আচ্ছা, তো এবার যে পার্টটা আমরা আসলে করব সেটা হচ্ছে, দেখো এরপরে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ কিন্তু বের হয়ে গেল। এবার একটা কথা বলি, ভার্সিটির অনেক ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ হচ্ছে কোন শর্তে, মোট 3টা শর্ত মনে রাখা লাগে। কোন শর্তে দুইটা সরলরেখা লম্ব হয়, কোন শর্তে এরা সমান্তরাল হয়, আর কোন শর্তে 3টা সরলরেখা সমরেখ হয়। মোট কয়টা বলো? 3টা। কোন শর্তে দুইটা সরলরেখা লম্ব হয়, ওকে। কোন শর্তে দুটো সরলরেখা লম্ব হয়। তো আশা রাখি তোমরা লম্ব দ্বিখণ্ডকের সমীকরণটা বুঝতে পেরেছো। কারো কোনো কোয়েশ্চেন যদি কখনো থেকে থাকে আমাদেরকে অবশ্যই ইনবক্সে লিখে পাঠাবা। আমাদের মডারেটর টিম এবং আমাদের যে টিচার্সরা আছেন তারা অবশ্যই তোমাদের কাছে রিচ করার চেষ্টা করবেন, আশা রাখি। এবং অবশ্যই তোমরা কিন্তু 10 মিনিটস স্কুলকে লিখবা, সবসময় সাপোর্ট করবা, ওকে, মনে থাকে যেন। আচ্ছা, এবার আসো, এরপর যে পার্টটা আমরা দেখব সেটা হচ্ছে ওই যেটা বললাম তোমাদেরকে, লম্ব এবং সমান্তরালের শর্ত। ধরে নাও 4x + 3y -5 = 0 এবং ধরে নাও ax - y + 21 = 0। তাহলে
দুইটা সরলরেখা দেওয়া 1 এবং 2। ওকে, তাহলে মনে রাখা লাগবে যে তোমাদেরকে সমান্তরাল হওয়ার শর্ত কি? সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এদের ঢালদ্বয় সমান হওয়া লাগে। আর আরেকটা হচ্ছে লম্ব হওয়ার শর্ত। লম্ব হওয়ার শর্ত হচ্ছে এদের ঢালদ্বয়ের গুণফল হওয়া লাগবে -1। তাহলে সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ঢালগুলা কি হতে হবে বলো? সমান। আর লম্ব হওয়ার শর্ত হচ্ছে ঢালদ্বয়ের গুণফল হওয়া লাগবে -1। যেমন একের ঢাল আমরা ধরে নিচ্ছি এখানে, একের ঢাল আমার m1। তো এটা ঢাল কেমনে বের করব? নর্মালি তোমরা তো জানো ঢাল কিভাবে আসে বলো, যে y = mx + c, এই mটা হচ্ছে এখানে ঢাল। অর্থাৎ y-কে আমরা ইকুয়েশনের বাম পাশে সিঙ্গেল রাখবো, তো ডান পাশে x এর যে সহগটা থাকবে সেটাই হচ্ছে ঢাল। তো তুমি যদি 1 নম্বর ইকুয়েশনটা কীভাবে আনো, আমি ঢালটা একবারে লিখছি, তাহলে 1 নম্বরের ঢাল আসবে -4/3। এবং একই রকমভাবে এই 2-এর ঢাল m2 হবে তোমার কত বলো? y যদি বামে একা থাকে, ডানে x এর সহগটা হবে হচ্ছে এখানে a। কত হবে? a। তাহলে 1 এবং 2 এর ঢাল আমরা বের করে ফেললাম। তাহলে যদি বলে 1 এবং 2, দেখো দুইটা ইকুয়েশন, দুইটা ঢাল বের করলাম। তো যদি বলে লম্বের শর্ত কি, তাহলে লম্ব হওয়ার শর্ত, তাহলে 1 এবং 2 এর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এই m1 এবং m2 এর গুণফল -1। সো m1 হচ্ছে -4/3, m2 হচ্ছে a, দুইটা মিলে -1। সো a হবে তোমার 3/4। ওকে, তো লম্ব হওয়ার শর্ত হচ্ছে কিন্তু এইটা খেয়াল রাখবা, লম্ব হওয়ার শর্ত হচ্ছে ঢালদ্বয়ের গুণফলের মান -1। আচ্ছা, আরেকটা হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে সমান্তরাল হওয়ার শর্ত। ওকে, সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ঢালদ্বয় হতে হবে হচ্ছে সমান। কি হওয়া লাগবে বলো? ঢালদ্বয় সমান হওয়া লাগবে, অর্থাৎ m1 = m2। সো m1 = m2 যদি হয় -4/3 = a, দ্যাট মিন্স a হওয়া লাগবে -4/3। তো খেয়াল করো, যদি লম্ব হতে হয় তাহলে ঢালদ্বয়ের গুণফল হতে হবে -1, যদি সমান্তরাল হওয়া লাগে ঢালদ্বয়ের বলো সমান হওয়া লাগবে। ওকে, আচ্ছা, তাহলে গেল 3টা শর্তের 2টা শর্ত ছিল, 2টা সরলরেখার লম্ব হওয়ার শর্ত আর 2টা সরলরেখার সমান্তরাল হওয়ার শর্ত। এবার যে পার্টটা আমরা দেখব সেটা হচ্ছে 3টা সরলরেখার সমরেখ হওয়ার শর্ত বা সমবিন্দু হওয়ার শর্ত। খেয়াল রাখবা বন্ধুরা, 3টা সরলরেখার সমবিন্দু বা সমরেখ হওয়ার শর্ত। ওকে, আচ্ছা, কয়টা সরলরেখার? 3টা সরলরেখার। আচ্ছা, তো খেয়াল করো, 3টা সরলরেখা ধরে নাও, 2টা এখানে দেওয়া আছে, আরেকটা আমি লিখি এখানে যে 2x - y = 0। ঠিক আছে, তোমাকে বললো যে এই 3টা সরলরেখা সমরেখ, 3টা সরলরেখা সমরেখ হলে আমার এখানে a = what? ঠিক আছে, যে দেখো 4x + 3y - 5, ax - y + 21, 2x - y = 0। এই 3টা সরলরেখা কি বলো? সমরেখ। তাহলে এখানে কি বলো? a = what? তো বন্ধুরা, যখন এরকম থাকবে তখন তোমার কাজটা হবে হচ্ছে তুমি কি করবা, এই 3টা সরলরেখা দিয়ে তুমি যে নির্ণায়কটা পাবা সেই নির্ণায়কের ভ্যালুটা তুমি আসলে 0 লিখবা। যেমন দেখো, প্রথমে নির্ণায়কটা আসলে কীরকম হবে, শুধুমাত্র সহগগুলো নিব আমরা, 4 3 -5, দেন a -1 21 2 -1 0। তো 3টা মিলে যে নির্ণায়কটা হবে তার ভ্যালু কত হবে? 0। তো আসো ক্যালকুলেশন করি, 4 - 1 0 0 + 21 -3 3 বাদ, কলাম বাদ, a × 0 0 -21 গুণা হচ্ছে 42। ঠিক আছে, -5 রো বাদ, কলাম বাদ, -a + 2 = 0।
তো খেয়াল করো 4 একুশে 84, মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12, 3 দুগুণা 6, মাইনাসে মাইনাসে প্লাস 5a মাইনাস 10 ইকুয়াল টু 0। সো এখানে কত দাঁড়াচ্ছে? আচ্ছা 84 130 210 থেকে 20 গেলে 5a ইকুয়াল টু মাইনাস 200 মোস্ট প্রবাবলি 4 126 210 200, হ্যাঁ ঠিক আছে। অতএব a ইকুয়াল টু মাইনাস 40। ওকে, তো খেয়াল করো বন্ধুরা যে তিনটা সরলরেখা যদি আমার সমরেখ হয়, এদের তিনটাকে নিয়ে আমরা কি পাবো বলো? তিনটাকে নিয়ে যে নির্ণায়কটা পাবো সেটার ভ্যালু হবে কত বলো? 0। ওকে, তা বাদে কিন্তু আর অন্য এমন কিছু এখানে নাই, মনে থাকবে? আচ্ছা, এবার চলে যাই আমরা ফিজিক্স আর তোমাদের যে অঙ্কটা আমি একটু আগে বললাম যে ফিজিক্স আর ম্যাথ মেশানো একটা অঙ্ক, ঠিক আছে। দেখলে মানুষ হয়তো অনেক সময় একটু ভাবে যে আল্লাহ অঙ্কটা করে কিভাবে, বাট আসলে দেখো আমরা করার চেষ্টা করি অঙ্কগুলা কত সহজ। দেখো শোনো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে অ্যাডমিশনের টেস্টে যখন কোয়েশ্চেন পেপার তোমাদেরকে দেয়া হবে তখন একটা জিনিস খেয়াল রাখবা, অ্যান্সার শুরু করার আগ পর্যন্ত কিন্তু তোমরা সবাই কিন্তু সেম লাইনে দাঁড়ানো আছো। যতক্ষণ পরীক্ষা যাবে ততক্ষণই দেখবা কেউ হয়তো তোমার চেয়ে বেশি পেরে তোমার চেয়ে আগায় যাবে। সো এখানে কনফিডেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। কখনো যেন এমন মনে না হয় যে আল্লাহ আমি কি পারবো না, নাকি আমার পাশের ছেলেটা আমার চেয়ে বেশি পেরে ফেললো, এমন যেন কোনো কিছু আমাদের ফিল না হয়। সব সময় এটা ফোকাসড রাখবা বা ফোকাস থাকবা যে আমি ততটুকুই পারি যতটুকু আমি শিখে আসছি, এবং আমরা এই টেকনিকগুলো যখন শিখতে পারবো দেখবা এটা তোমাদের কিন্তু কনফিডেন্সকে অনেক বুস্ট আপ করবে। সুতরাং অবশ্যই জিনিসগুলো ভালো করে বোঝার এবং শেখার চেষ্টা করবা। ওকে, তো দেখো আমাদের যে ম্যাথটা আসছিল অ্যাডমিশনে সেটা হচ্ছে এরকম, কোনো একটা আলোর প্রতিফলনের ঘটনা। খুব ভালো করে খেয়াল করো বন্ধুরা, আলোর প্রতিফলনে তোমরা জানো একটা বিভেদ তল থাকে, ঠিক আছে। তো ধরে নাও এখানে আপতিত রশ্মিটার সমীকরণ দেওয়া আছে তোমার হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, আর এই যে এটা তোমার দেওয়া আছে তোমার যে বিভেদ তলটা, যেই তলে আলো আপতিত হইল, এটা ধরো দেওয়া আছে হচ্ছে 2x প্লাস y 2x প্লাস y মাইনাস 8 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো তোমাকে এই আপতিত রশ্মি দেওয়া আছে, এই যে আমার এখানে ধরে নাও এটা ও বিন্দু নাম দিলাম, এটা এ, এটা বি, এটা হচ্ছে ধরে নাও এম ও এম প্রাইম, ঠিক আছে। তাহলে তোমাকে কি বলছে শোনো, আমি একটু বলি অঙ্কটা কি আসছিল, যে কোনো একটা আলোর প্রতিফলনের ঘটনায় আপতিত রশ্মি এও, যার সমীকরণ হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0, তোমার বিভেদ তলটা হচ্ছে এম ও এম প্রাইম, যেটা সমীকরণ হচ্ছে 2x প্লাস y মাইনাস 8 ইকুয়াল টু 0। তোমাকে বলছে এই প্রতিফলিত রশ্মি যেটা ওবি, এই ওবি রশ্মির সমীকরণটা আসলে কত। তো দেখো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের ফার্স্টে মনে হয় যে আল্লাহ এটা কীভাবে করবো, কোত্থেকে আসছে, বাট দেখো আমরা কিন্তু ক্লাস 9-10 থেকে আলোর একটা খুবই সহজ সূত্র জানি। আলোর প্রতিফলনের একটা সূত্র কিন্তু এরকম আছে যে আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ সমান সমান কি বলো? প্রতিফলন কোণ। অর্থাৎ এখানে চিন্তা করো এখানে আমরা যদি একটা অভিলম্ব টানি, তাহলে এই কোণটা যদি আমার আই এবং এই কোণটা যদি আমার আর হয়, আমি কিন্তু অলরেডি জানি আই ইকুয়াল টু আর, অর্থাৎ আপতন কোণ সমান সমান কি বলো? প্রতিফলন কোণ। কাকে বলে এটা কি আমরা জানি? আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে সেটা হচ্ছে আপতন কোণ, আবার প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। আই হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর হচ্ছে রিফ্লেকশন অ্যাঙ্গেল। ওকে, তাহলে এইখানের আই আর এখানে আর যদি সমান হয়, আমি কি শিওর না যে আমার এই পাশের এটা ধরে নাও এটার নাম দিলাম আলফা, আর এই পাশের এইটা ধরো এটার নাম দিলাম বিটা, এই আলফা আর বিটাও কিন্তু কি হবে বলো? সমান হবে, কারণ এটা তো লম্ব, সুতরাং এটাও 90, এই পাশের এটাও 90, এটা আই আর আর সমান, সুতরাং এখানে আলফা আর বিটা সমান হবে। খেয়াল করো বন্ধুরা, টেকনিক একদম সোজা। খেয়াল করো এরপর কি করব আমরা, খেয়াল করো আমরা কিন্তু ও বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। এই এও এবং এমও প্রাইম সলভ করে, দেখো এখানে লিখি আমরা এও এমও এম প্রাইম সমাধান করে আমরা কিন্তু ও পেয়ে যাই। তো এটা সমাধান করলে কত হবে?
এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে -3y, 2x বাদ যাবে, -3y -y, তাহলে -4y, আর হচ্ছে 2 বাদ -4y, 4 মাইনাসে +8, তাহলে 4 মাইনাসে +8 প্লাস হচ্ছে 12, তাহলে এখানে y আসবে হচ্ছে 3, আর y এর মান যদি 3 বসিয়ে দিই আমরা, তাহলে x কত আসবে, 2x প্লাস 3 -8 = 0, তাহলে x চলে আসবে, দেখো ওই পাশে গেলে 3 - 8 হচ্ছে -5, তাহলে x আসবে 5/2। ওকে, তো দেখো আমরা কিন্তু এখান থেকে হাতে হাতে করলেও কিন্তু অঙ্কের সমাধান বের করে ফেলা যায়। x এর মান 5/2, y এর মান আসছে 3। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু x এর মান 5/2, y এর মান 3 পাই। আচ্ছা, x এর মান 5/2, y এর মান আসছে 3। তো দেখো আমরা ও বিন্দুটা কিন্তু জেনে ফেলছি। এবার দেখো আমরা কি আলফাটা বের করতে পারি। আলফা আসলে কি? আলফা আসলে খেয়াল করো, এইটা আর আমার এই যে আপতিত রশ্মি এবং বিভেদ তলের মধ্যবর্তী কোণ। আপতিত রশ্মি এ ও বিভেদ তলটা হচ্ছে MO M', এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে তোমার আলফা। তাহলে আমরা কিন্তু এখান থেকে tan আলফা বের করে ফেলতে পারি। tan আলফা কি হবে বলো? M1 - M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 M2। তো দেখো tan আলফা, আচ্ছা tan আলফা ইকুয়াল টু কত হবে? এটার জন্য আমার M1 কত হবে? এটার জন্য আমার M1 হবে, প্রথমটার জন্য এটার জন্য M1 হবে হচ্ছে 2/3 মাইনাস এটার জন্য আমার M হবে হচ্ছে কত, -2। এটার জন্য M হবে -2, মাইনাস এটা লিখবো আমরা +2। আবার তাহলে M1 - M2 1 প্লাস 2/3 ইন্টু -2। তাহলে এখানে ক্যালকুলেশন করলে tan আলফা ইকুয়াল টু উপরে আসবে হচ্ছে 3 × 6, তাহলে 8/3, আর নিচে আসবে হচ্ছে 3 - 4। ওকে, তাহলে এখান থেকে আসবে tan আলফা ইকুয়াল টু 3 বাদ 3 - 4 হচ্ছে -1, তাহলে -8। ওকে, তো দেখো বন্ধুরা, আমাদের আলফা আর বিটা কিন্তু সমান, সুতরাং tan আলফা যদি আমরা জানি, tan আলফা যদি -8 হয়, সুতরাং অবশ্যই আমাদের tan বিটার ভ্যালুটাও হবে -8। ওকে, এবার আমরা কি করব দেখো, এবার হচ্ছে আমাদের এই ও বিটা বের করব। এখন দেখো আমরা কিন্তু এটা জানি, যদি আমাদের m ঢাল এবং x1 y1 এই বিন্দু দেয়া থাকে, তাহলে ইকুয়েশনটা কীরকম হয় বলো দেখি? y - y1 = m × x - x1। তাহলে এখানে এইটা কিন্তু আমার কি বলো, এটা আমার হচ্ছে ঢাল। ওকে, এটা হচ্ছে আমার ঢাল, কারণ কি ওই যে আলফা ইকুয়াল বিটা, তো tan আলফা -8 হলে tan বিটাও হবে -8। তাহলে আমার ঢাল কত? ঢাল হচ্ছে -8, এবং বিন্দুটা কত? বিন্দু হচ্ছে ও বিন্দু, যেটা হচ্ছে 5/2, 3। তো এবং 5/2, 3 এই বিন্দুগামী রেখার সমীকরণ কত হবে? y - 3 = -8x - 5/2। তো দেখো বন্ধুরা, এই পার্টে এটা কিন্তু ছিল হচ্ছে থিওরিটা। ওকে, যে ঢাল কত বলো? ঢাল হচ্ছে -8, তো ঢাল -8 এবং 5/2 3 বিন্দুগামী রেখা সমীকরণ হচ্ছে এটা। তো দেখো ডিরেক্টলি কিন্তু আমরা এই যে ইকুয়েশনটা পেলাম, এটা আসলে আমার কিসের সমীকরণ বলো? ওবি রেখা সমীকরণ। ঠিক আছে, তো দেখো অ্যাডমিশন টেস্টে বুয়েটে বেসিক্যালি রিটেন আকারে কিন্তু তোমাদের এই টাইপের ম্যাথগুলাও আসতে পারে, যেখানে কি করতে হয় বলো? ফিজিক্স এবং ম্যাথের কম্বিনেশনে অঙ্ক আসে। সো ম্যাথ মানে যে শুধুমাত্র ম্যাথই আসবে এভাবে ভাবো না, বা ফিজিক্স মানে যে শুধুমাত্র ফিজিক্সের পার্টি থাকবে এরকমও ভাববা না। সবসময় ভাববা জিনিসটা কম্বাইন্ড। ওকে, তো তোমার জন্য অ্যাপ্লাই করাটা অনেক সহজ হবে। ওকে, আচ্ছা, তো আসো এরপর তোমাদেরকে ছোটোখাটো কিছু জিনিস বলে দিই, যেগুলো তোমাদের এই সরল রেখা পার্ট থেকে ইম্পর্ট্যান্ট। দেখো আমরা নর্মালি ক্লাসে যখন করতাম, তখন আমরা এসইউ আহমেদ স্যারের বইটা ফলো করতাম। তো তোমরাও এসইউ আহমেদ স্যারের বইটাই ফলো করো, এবং অবশ্যই এখান থেকে ওই যে
টেকনিকগুলো যেগুলো আমরা ফার্স্টে শিখলাম লাস্টে শিখলাম সেগুলো অ্যাপ্লাই করবা। দেন কি প্রতিবিম্ব বিন্দুর যে পার্টগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করবা। দেন দেখবা হচ্ছে বললাম যে লম্ব হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত, এই জিনিসগুলো হর হামেশা আসে। রিটার্ন আকারে মধ্যে মধ্যে দেখা যায় যে ওই অঙ্কগুলো আসে যেগুলো দিয়ে ওই যে দেখবা সমদ্বিখণ্ডকের সমীকরণ কি বলে, অন্তর্কোণের সমদ্বিখণ্ডক, স্থূলকোণের সমদ্বিখণ্ডক, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, এই জিনিসগুলো কিন্তু মধ্যে মধ্যে আসে। এবং ওগুলার জন্য যে শর্টকাটগুলা যেগুলো অ্যাপ্লাই অলরেডি করা আছে সেগুলো অবশ্যই আমাদের 10 মিনিটস স্কুলের দেখবা ম্যাথের লাইভ সেকশানে মোটামুটি 3.6, 3.7, 3.8 এই ক্লাসগুলা তোমাদের নেওয়া আছে অলরেডি ফ্রম এসইউ আহমেদ স্যারের বই। তো ওখানেও দেখবা এই রিলেটেড অনেক শর্টকাটসগুলো আমি নিজে করিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই জিনিসগুলো কিন্তু দেখবা, তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবা। ওকে, খেয়াল রাখো এই জিনিসগুলো কিন্তু আমাদের লাইভ সেকশনে অলরেডি আপলোড করা। তো সুতরাং এমন কোনো কিছু না, আজকের এই ক্লাসগুলোর যে টেকনিকগুলো আমরা শিখলাম এগুলো খুব ভালো করে অ্যাপ্লাই করবা আর এই জিনিসগুলো ভালো করে দেখবা। ওকে, এই জিনিসগুলো একটু অ্যাপ্লাই করতে হবে। আর পাশাপাশি আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে যে আমাদের এই ক্লাসগুলোকে ক্লাসের আগে পরে এবং সব সময় অনেক বেশি শেয়ার করবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ও দেখো এখানে একটা কথা একটু বলে রাখি যে এই পার্টগুলো করার পাশাপাশি তোমরা তোমাদের একটা কাজ করবে, সেটা হচ্ছে অ্যাডমিশনের জন্য যে কোয়েশ্চেন ব্যাংকগুলো পাওয়া যায় সেগুলো একটু ভালো করে সলভ করো, ঠিক আছে? 10 মিনিটস স্কুল কিন্তু অলওয়েজ তোমাদের পাশে আছে, সুতরাং এটা এমন না যে আমাদের এখানেই কিন্তু আসলে ক্লাসগুলো শেষ। এই রকম প্রায় অনেকগুলা অ্যাডমিশনের ক্লাস দেখবা একই সাথে কনকারেন্টলি আমরা আপলোড করব সবগুলো ক্লাস, সেটা ফিজিক্সের হোক, সেটা কেমিস্ট্রির হোক, সেটা ম্যাথের হোক, সবগুলা ক্লাস একই সাথে তোমরা দেখবা, ফলো করবা, তোমাদের বন্ধুদেরকে বলবা এবং সবাইকে জানাবা যেন আমাদের এখানে এইরকম ভালো কিছু ক্লাস আমরা তোমাদের জন্য অ্যারেঞ্জ করতেছি। তোমাদেরকে নিয়েই কিন্তু আমাদের পথ চলা, সুতরাং তোমরা অবশ্যই আমাদেরকে সবসময় সাহায্য করবা, আমাদেরকে যেটা সবসময় বলি আমরা, আমাদেরকে হেল্প করবা, কমেন্টের আমাদেরকে পুরো বাংলাদেশের কাছে পৌঁছায় দিবা, এনাফ। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।